বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই ছাত্র জনতার এই মুভমেন্টের সাথে আমি আসলে প্রথম থেকেই সক্রিয়ভাবে ওতপ্রোতভাবে অংশগ্রহণ করেছি। আমি এবং আমার হাজব্যান্ড ডাক্তার মোহাম্মদ মাহফুজুর রহমান অত্যন্ত সক্রিয়ভাবে আন্দোলনের রাজপথেও ছিলাম এবং চিকিৎসা কাজেও অংশগ্রহণ করেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সাথে আমার প্রথম এক্সপিরিয়েন্সটা হয় 18 তারিখ দুপুরের পর থেকেই হাসপাতালে প্রচুর রোগী আসতে শুরু করে। আমি সেখানে 15 থেকে 25 বছর বয়সী শতাধিক রোগী দেখতে পাই। কেউ এক চোখ হাত দিয়ে ধরে আছে, কেউ দুই চোখ হাত দিয়ে ধরে আছে, রক্তাক্ত চোখ দিয়ে রক্ত ঝরছে, সবাই ভয় পাচ্ছে। এমন একটা সিচুয়েশনে তাদের মুখোমুখি হই আমি, এবং অভিজ্ঞতাটা অত্যন্ত হরিবল ছিল। কিন্তু পরিস্থিতি যতই সঙ্গীন হোক, আমরা চিকিৎসক আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হয়েছে তাদের সেবায়। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহতদের প্রতি আমি ব্যক্তিগতভাবেও দায়বদ্ধ, কারণ তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তারা দেশের জন্য তাদের চোখে, তাদের মুখে গুলি খেতেও দ্বিধাবোধ করেন নাই। সো আমরা প্রথম থেকেই চিকিৎসা সেবায় ঝাঁপিয়ে পড়েছিলাম। এক্ষেত্রে বলতে হবে এই হাসপাতালের বর্তমান সহকারী পরিচালক ডাক্তার রেজওয়ানুর রহমান সোহেলের কথা। ওনার দৃঢ় প্রতিজ্ঞ পদক্ষেপের মাধ্যমে আমরা এই হাসপাতালের চিকিৎসকরা তাদেরকে চিকিৎসা দেওয়া শুরু করি। 18 তারিখ দুপুরের পর থেকেই 10 টেবিলে ওটি শুরু হয়ে যায় এবং মধ্যরাত পর্যন্ত ওটি চলে। পরদিন 19 তারিখ ছিল শুক্রবার। সেদিন রাস্তায় কোনো যানবাহন ছিল না। তারপরও আমি সহ আরও কিছু মহিলা ডাক্তার এবং হাসপাতালের অনেক চিকিৎসক আমরা পায়ে হেঁটে বা ভ্যানে করে আসি এবং এখানে চিকিৎসা সেবা দেই। 3, 4, 5, 6, 7 এই কয়দিন আমরা প্রতিদিন প্রচুর রোগীর ওটি করেছি, প্রচুর রোগী রিসিভ করেছি। এবং এখানে আমাদের যদি বলতে হয় যে টোটাল আমাদের এখানে ভর্তিকৃত রোগীর সংখ্যা 786 জনের মতো, এবং এর মধ্যে প্রাথমিকভাবে অপারেশন সম্পন্ন হয়েছিল 500-র উপরে এবং রেটিনা অপারেশন হয়েছে 280-র উপরে। তো আসলে একটা চোখে যখন বুলেট ঢোকে তখন চোখটা কখনো আগের অবস্থায় ফেরত আসে না। অত্যন্ত দ্রুত গতিতে সেই মেটালিক পিলেট বা বুলেট যাই ঢুকেছিল, তো সেটা চোখকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে দেয়। প্রথমে হচ্ছে যে আমাদের এখানে তারা যখন এসেছেন তখন আমরা প্রাইমারি রিপেয়ার করেছি, তার মানে যে এন্ট্রি দিয়ে মেটালিক পিলেট বা বুলেট ঢুকেছিল সেই এন্ট্রিটা আমরা ক্লোজ করে রিপেয়ার করে দিই এবং পরবর্তীতে তাদের হচ্ছে যে রেটিনা অপারেশন সম্পন্ন হয়। 18 তারিখের একটা স্মৃতি আছে, যেহেতু পেশেন্ট তার প্রাইভেসি ডিসক্লোজ করতে চায়নি, ও আমাকে বারবার বলছিল যে আপনি তো আমার মায়ের বয়সী, আমার হাতটা একটু ধরবেন। ওর বয়স 14-15 বেশি ছিল না। ও পুরো ওটির সময় আমি ওর হাতটা ধরেছিলাম যে বাবা আমার হাতটা একটু ধরবেন, আমি ওর হাতটা ধরেছিলাম। আমি সেই স্মৃতি কখনো ভুলবো না। ও আপনি আমার মা, আপনি আমার হাতটা ধরেন। তারপর ও নাম পরিচয় বললো এবং ওর পিতৃ পরিচয় বললো। আমি বললাম ঠিক আছে বাবা, তাহলে কি আমি ফোন করে দিব? আমার বাবা জানেন, আমার বাবা আসছেন। তারপর ব্যান্ডেজ করার পরেও আমার হাতটা ধরে বলছে মা একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ বাবা করো। মা আমি কি চোখে দেখবো না? আমি হ্যাঁ বাবা, ইনশাল্লাহ আল্লাহ চাহে তো দৃষ্টি উন্নত হবে। আমি ছেলেটাকে এখনো দেখেছি, পরে দৃষ্টিশক্তি তো তার উন্নতি হয়নি। তারপর 5 আগস্ট একটা স্মৃতি আমি বলতে চাই। 5 আগস্ট আমি হেঁটে হাসপাতালে এসেছিলাম। সেদিন আমি টোটাল প্রায় 22 কিলো হেঁটেছি। হেঁটে এত দূরে এসেছি। আসার পরে আমি হাসপাতালে ঢুকেই প্রথম যে দৃশ্যটা দেখতে পাই, উপরে যে ওমর ফারুক রুগীটা আছে সেই রুগী, সে একটা হুইল চেয়ারে বসে আছে, তার ভাই হুইল চেয়ার ধরে আছে, তার ভাই ফরহাদ। তো ওমর ফারুক কাঁদছে, তার 2 চোখ ফুলে আছে। তো সে আগের দিনই 4 তারিখেই ভর্তি হয়েছিল, তার প্রাথমিক চিকিৎসাটা হয়েছে এবং তারপরে পরবর্তী চিকিৎসার দিকে আমরা যাচ্ছিলাম। ওমর ফারুকের চোখ দেখে আমার খুব খারাপ লাগলো। ওমর ফারুক বললো যে, আমি হাত দিয়ে বললাম বাবা তোমার নাম কি, তুমি কোথা থেকে আসছো? ওর বাড়ি বগুড়া। ওকে সেখান থেকে আসছি, গুলি ওই শফিপুরে খেয়েছি, সব বললো। তারপর আমাকে বললো যে ম্যাডাম আমি কি চোখে দেখবো? আমি আসলে ওমর ফারুকের জবাব দিতে পারিনি। ওর 2 চোখে মাল্টিপল পিলেটস ছিল। ওমর ফারুক এখনও কিন্তু দেখতে পায় না। তারপর ভিতরে ঢুকেই দেখি এক ছেলে কাঁদছে, ওর নাম ছিল ইমাম হোসেন। ওরও এক চোখে গুলি লেগেছিল। ইমামের চেহারাটা আমি কোনোদিন ভুলবো না। ইমাম চোখটা ধরে কাঁদছে আর বলছে সবাই তো আনন্দ করছে, আমি কেন আনন্দ করতে পারছি না? আমি কেন চোখে দেখি না? ইমামের এক চোখে গুলি লেগেছিল, আল্লাহর রহমতে অন্য চোখটা ইমামের ভালো আছে। আমি আসলে এই স্মৃতিগুলো ভুলবো না। কিছু মানুষ, যেমন আবু সালের একজন রোগী ছিল, ওর বাড়ি সিলেট। আবু সালেরও 2 চোখে গুলি লেগেছে, ওর এক চোখেও কিছুই দেখে না, এমনকি আলো পর্যন্ত দেখে না, NPL ভিশন। অন্য চোখটায় অপারেশনের পরে কিছু দেখতে পায়। অপারেশনের একদিন পরে আমি হাসপাতালে সন্ধ্যাবেলা রাউন্ডে আসি। তো সন্ধ্যাবেলায় রাউন্ডে এসে দেখি আবু সালে বাইরে। আমি বললাম হাই তুমি বাইরে কেন? বাইরে বৃষ্টি হচ্ছে। আবু সালে বলে যে আকাশ তো দেখতে পাই না, একটু বোঝা যায় যেখানে আকাশ আছে।
আবু সালে সিলেটের। ওরা তরুণ, ওদের বয়স 21-22 সর্বোচ্চ, কারো বয়স 14-15, কিন্তু ওরা ওদের এই চোখটা দিয়ে পৃথিবীটাকে আর কোনো দিন দেখতে পাবে না, এই মুক্ত আকাশ, খোলা আকাশটাকে দেখতে পাবে না। আমি ওদের কথা ভুলতেই পারি না, ওরা আমার মানে আত্মার অংশ। আমি এটাও ভুলতে পারি না যে কয়েকদিন আগে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একজন ছেলে এসেছিল, রাকিব। ও শুধু ফাইনাল পরীক্ষাটা বাকি। ও ছেলেটা খুব ভালো ছাত্র। ও বলে যে আমি তো পড়তে পারি না, আমার যে 2 চোখে গুলি লেগেছে, মোটামুটি মানে ভাতটা হাত দিয়ে খেতে পারে, হেঁটে বাথরুমে যেতে পারে, কিন্তু পড়ার জন্য যেটুকু ক্ল্যারিটি দরকার সেটুকু ক্ল্যারিটি ওর চোখে নাই। তো ওর ভাগ্যটা ভালো ছিল। ইন দ্য মিন টাইম আমাদের সহ উপদেষ্টা স্যার ছিলেন, স্যার নিজে ওর জন্য একটা বন্দোবস্ত করে দিলেন।